আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ ও ৩ আসামি খালাস, সবার শাস্তি না হওয়ায় পরিবারের অসন্তোষ। আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক এখন সময়ের দাবি বললেন প্রধান উপদেষ্টা, প্রয়োজনীয় আইন করার নির্দেশ। বাংলাদেশে পুশ ইন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সীমান্ত সুরক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান। আওয়ামী লীগে ধ্বংস করা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি, ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনে বিকল্প নেই বলছে দলটি। নিজেদের মধ্যে বিবাদে জড়ালে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বললেন ফরহাদ মাঝার, লুটপাটের অভিযোগ ওঠায় তরুণ নেতৃত্বের প্রতি অনাস্থা। এবং দেশে মিষ্টি আঙুরের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ হচ্ছে, প্রশিক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এ খাত সমৃদ্ধ হবে বলে উদ্যোক্তাদের আশা। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৩ আসামি শিশুটির বোনের শ্বশুর, তার ভাই ও তাদের মাকে খালাস দেওয়া হয়েছে। বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। তবে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী শিশুটির মা। মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। মাগুরায় আলোচিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। কিন্তু যে আসামিদেরকে খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে উচ্চ আদালতে অ্যাপিল করব। মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা। আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওকারও শাস্তি হওয়া উচিত। কারণ ওই সহযোগিতা মূলত ওরা বেশি হওয়া উচিত ছিল, কারণ ওর শালি, ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজেই ছাড়িয়ে দিছে। আমরা খুশি হলাম কিভাবে, আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। আলোচিত এই মামলার রায় ঘোষণা ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে ১৫ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মাগুরায় নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৫ই মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। ওই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন। শাকের আদনান, চ্যানেল আই। এনজিও থেকে পৃথক করে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক করা এখন সময়ের দাবি উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নতুন ভবন উদ্বোধন করে তিনি বলেন, মাইক্রো ক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন করতে হবে। জাকির মালুথার রিপোর্ট।
সারা বিশ্বে মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রমের অন্যতম সফল ব্যক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস। তার হাত দিয়েই রাজধানীর আগারগাঁয় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন। প্রফেসর মোহাম্মদ ইউনুস বক্তৃতায় মাইক্রোক্রেডিট অথরিটি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। পৃথক মাইক্রোক্রেডিট ব্যাংক প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রোক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও, কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না, মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে। আমরা যখন মাইক্রোক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। যদি ইনভেস্টমেন্টের টাকা পায় তাহলে কোনো তরুণ আর চাকরির সন্ধানে যাবে না, যাওয়ার কোনো দরকারও নাই। তার কাছে বহু বুদ্ধি, বহু জিনিস করতে পারে। সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো সে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করে দেওয়া। মাইক্রোক্রেডিটের মাধ্যমে যে সমাজের বড় পরিবর্তন সম্ভব, বক্তৃতায় তার কিছু উদাহরণ দেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করছে। কূটনৈতিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সকালে সুন্দরবনের বয়সিং বিওপি উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইউএনএইচসিআরের কার্ডধারী এবং অবৈধ যেসব ভারতীয়কে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে তাদেরকে অবশ্যই ফেরত পাঠানো হবে। সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে ভারত যেন পুশ ইন করতে না পারে সে বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। বাংলাদেশ ও ভারতে অবস্থিত সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। দেশের 180 কিলোমিটার নৌ সীমান্তের মধ্যে 79 কিলোমিটার সুন্দরবনে। বাংলাদেশের জলসীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রিভারাইন বর্ডার গার্ড RBGর কার্যক্রম চলছে। এর মধ্যে কৈখালী বিওপি ও কাছিকাটা ভাসমান বিওপির মধ্যকার দূরত্ব 30 কিলোমিটারের বেশি হওয়ায় সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষায় রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগ স্থলে ভাসমান বিওপি উদ্বোধন করেন ষষ্ঠ উপদেষ্টা। সে সময় ভারতের বাংলাদেশে অবৈধ পুশিন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কূটনৈতিক উপায়েই বিষয়টির সমাধান চায় বাংলাদেশ। তাদের জানিয়েছি, আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ান যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিন করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সে ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিন করতে পারবে না। একই অনুষ্ঠানে পুশিন সহ সীমান্ত নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন বিজিবি মহাপরিচালক। তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। আর আইডি কার্ডের কথা যেটা বললেন, এরকম যারা আসছে তাদের মধ্যে অনেকের মৌখিক ভাষ্য, তাদের আইডি কার্ড, ডকুমেন্ট, আধার কার্ড ছিল যেটা রেখে দেওয়া হয়েছে, এর প্রমাণ তো আমরা করতে পারছি না। চোরাচালান দমন, মাদক পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার প্রতিরোধ সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছে বিজিবি। পিছনে যে বনটি দেখা যাচ্ছে এটি ভারতের বন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সুন্দরবন বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে এবং সীমান্ত নির্ধারণ করেছে প্রায় 79 কিলোমিটার নৌপথ। এই নৌপথে তৃতীয়তম ভাসমান বিওপি স্থাপন করা হলো, যার মাধ্যমে নৌপথের নিরাপত্তা নিশ্চিত হবে। সুন্দরবনের বয়সিং পয়েন্ট থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে। রাহুল রায়ের রিপোর্ট।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয়তাবাদী বাউল দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। পরে কথাও বলেন তিনি। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তারা প্রথমে বাকশাল কায়েম করেছিল, পরবর্তীতে তারা অলিখিত বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি, এবং করেনি বলেই 2024 সালের 5ই আগস্ট সেই স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বাংলাদেশের মানুষের ঘৃণার ফলশ্রুতিতে পালিয়ে যেতে বাধ্য করে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করছে বলেও মন্তব্য করেন ডক্টর মঈন খান। আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র, আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের জন্য সবসময় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন একটি অস্ত্র। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। তারুণের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য খুলনা সার্কিট হাউস ময়দানে বিএনপি সমাবেশ হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা নেতা কর্মীদের আগমনে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। খুলনা থেকে মিথিলা নাজনীনের রিপোর্ট। খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। দুপুর থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থলে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে তরুণদের সব অধিকার নিশ্চিত হবে। তরুণ এখানে অংশগ্রহণ করেছে, কারণ তরুণরা এখন রাজনৈতিক অধিকার তারা প্রতিষ্ঠা করতে চায়। আজকে এখানে লক্ষ তরুণের সেই আবেগ আকাঙ্ক্ষা প্রতিফলন যখনই বাস্তবায়ন হবে, যখন আমরা সমবেতভাবে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সেটি সুনিশ্চিত করতে পারি। উপস্থিত তরুণদের ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান যুবদল সভাপতি। ঐক্যবদ্ধ হয়, সেটি হলো তরুণের জাগরণ ও ক্ষমতায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন। এই জন্যই বিএনপি বলে, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বার্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশের নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। যাদের কথায়, যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন, সেই ফ্যাসিবাদের দোষরদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন। মিথিলা নাজনীন, চ্যানেল আই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণকে ঘিরে সরকার কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা জনমনে এ নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে ইশরাক বলেন, সরকারের ভেতরে আরেকটি দল সৃষ্টি হয়েছে যারা নিজেদের জন্য কাজ করছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 20 দিন পার হলেও মেয়র হিসেবে সরকারের পক্ষ থেকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ না নেওয়ায় জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা ইশরাক হোসেনের জরুরি সংবাদ সম্মেলন। সব আইনি পদক্ষেপ মেনে রায় পেয়েছেন জানিয়ে ইশরাক বলেন, যারা রায়ের বিরুদ্ধে কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন। নির্বাচন কমিশন কিন্তু তার যে আইনজীবী প্যানেল রয়েছে, তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে। তো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে। ইশরাক অভিযোগ তুলে বলেন, সরকার নিজেদের প্রশাসক বসিয়ে নগর ভবনে লুটপাট চালাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে, এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি, বিভিন্ন বিল, সব কিছুতে সেগুলা
চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। 27 এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। এক আলোচনা সভায় তিনি বলেন, মাত্র 10 মাসেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অস্থিরতা তৈরি হয়েছে। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের হোটেল লেকশোরে আলোচনা সভা। দেশে ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এনডিএম-এর ভূমিকা তুলে ধরেন নেতারা। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়েছি, কোনো ভঙ্গুর ফুল হিসেবে নয় যেটি সহজেই পদদলিত হবে, বরং একটি অটল বৃক্ষ হিসাবে, যার শিকড় গাঁথা জনগণের ইচ্ছা, যার ভিত্তি ত্যাগের রক্তে, আর যার ছায়া তৈরি হয় ঐক্যের মাধ্যমে। সকলকে জানিয়ে দেই, ফ্যাসিবাদ আর কখনোই এই মাটিতে মাথা তুলে দাঁড়াবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অবশ্যই অত্যন্ত প্রয়োজন, এবং এজন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে, বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। বিরাজনীতিকরণ হলে গণতন্ত্র ও দেশ ক্ষতিগ্রস্ত হয় মন্তব্য করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্র নয় বরং ব্যক্তি পর্যায়ে সার্বভৌমত্ব নিশ্চিত করতে শেখ হাসিনা বিধান বাতিল করার সুপারিশ করেছেন গবেষক ফরহাদ মাঝার। গোলটেবিল আলোচনায় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের মধ্যে বিবাদে জড়ালে গণ অভ্যুত্থানে ব্যর্থ হবে। অনুষ্ঠানে এনসিপির প্রতিনিধি সামান্তা শারমিন মনে করেন, ক্ষমতা ও অন্যায়ের কাঠামো পরিবর্তন করতে রাজনীতিকদের অনীহা বলে দেয় জুলাই ঘোষণা আসছে না। অন্যদিকে লুটপাটের অভিযোগ ওঠায় তরুণ নেতৃত্বের প্রতি অনাস্থার কথা জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র কোরআনের আলোকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বিষয়ে আলোচনায় বক্তারা কথা বলেন গণমানুষের সর্বাত্মক স্বাধীনতা নিয়ে। ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে। গণমানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলন হলেও জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই মনে করেন তরুণ প্রতিনিধিরা। এখন পর্যন্ত আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেই চুক্তিপত্রের ব্যাপারে কি ধরনের টালবাহানা হচ্ছে, এবং এই ঘোষণাপত্রের যে অনীহা, এই অনীহা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে মূল যে পাওয়ার স্ট্রাকচার, মূল যে অন্যায়ের কাঠামো পুরো বাংলাদেশ ব্যাপী, এই অন্যায়ের কাঠামো পরিবর্তন করার কোনো ইচ্ছা আমাদের এখানে মূল স্টেক হোল্ডারদের নাই, রাজনৈতিক স্টেক হোল্ডারদের নাই। বিএনপি বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় লুটপাটের আমাদের কাছে অভিযোগ আছে, এনসিপির বিরুদ্ধেও আছে, সরকারে যারা আসলে আমাদের ছাত্র প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে আসছে। আজকে 10 মাস হয়ে গেল, আমরা এখন পর্যন্ত একজন সার্ভিং উপদেষ্টা সম্পদের হিসাব আমাদের কাছে নাই। এটা একটা আরেকটা আমাদের সঙ্গে একটা প্রতারণা। গবেষক ফরহাদ মজহার আশা করেন তারুণ্যের শক্তি উচ্ছৃঙ্খলতায় রূপ নেবে না। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার লড়াইটা আমরা করেছি, তার জন্য আমরা এই হাজার হাজার আমাদের তরুণরা জীবন দিয়েছেন, এবং একই সঙ্গে বহু তরুণ কিন্তু পঙ্গু হয়ে রয়েছে। তারা কোনো বিশেষ ধর্ম কায়েম করার জন্য তারা লড়াই করেন নাই। যদি তারা কোনো মতাদর্শ কায়েম করবার জন্য লড়াই করে থাকেন, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি। আমরা আপনাদের 100% আস্থা রাখি, কিন্তু এই যে তারুণ্যের শক্তি বলতে উচ্ছৃঙ্খলতা, এটা হবে না। জুলাই আন্দোলনে পাওয়া বাংলাদেশের নতুন রাজনীতি ব্যর্থ হবে না বলেই আশা বক্তাদের। আর কোরআন ধারণ করা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
ট্রাম্পের শুল্ক নীতি অতিরিক্ত ভয় পাওয়ার কারণ নেই। বাংলাদেশ সঠিক পথে আছে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে যেন দূরে ঠেলা না দেওয়া হয় সেদিকেও নজর রাখতে হবে সরকারকে। শুল্ক নীতির পাশাপাশি জ্বালানি সংকট, কাস্টমস কর্মকর্তাদের হয়রানি, খরচসহ দেশে ব্যবসার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রিপোর্ট রোকসানা আমিনের। মার্কিন শুল্কনীতি নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে সুযোগ হিসেবে দেখার পরামর্শ দেন তিনি। এত ভীত হওয়ার এত কিছু হাত পা কাঁপার দরকার নেই, কারণ হলেও ইউএস ট্রেজারি ডার্টি 15-কে আইডেন্টিফাই করেছে, বাংলাদেশ তার ভিতরে নাই। এটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ডাইনামিক রোলিং প্ল্যান নিয়ে আমার আগাতে হবে এটার জন্য, এবং এটার ভিতরে বোথ পলিটিক্যাল, স্ট্র্যাটেজিক, ডিফেন্স এর সাথে ট্রেড, ডেভেলপমেন্ট সবগুলো একসাথে বিবেচনায় রাখতে হবে। বর্তমান সরকার এখন যে সমস্ত বিভিন্ন বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র হলেও যে সমস্ত সংস্কারের চেষ্টা করছে, সেই সংস্কারগুলোকে গতিশীল করতে হবে, সঠিক পথে রাখতে হবে। প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। আমাদের কিন্তু এনার্জি ব্যাকবোন ভেঙে গেছে, লেটস বি অনেস্ট, গত 10 বছরে আমাদের এনার্জি ব্যাকবোন ভেঙে গেছে। আমরা ইম্পোর্টটাকে চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। আপাত দৃষ্টিতে আমি কোনো রকম ডেভেলপমেন্ট দেখতেছি না। সো আমাদের আসলে ব্যবসায়ীদের এখন সবকিছু ছেড়ে একটা জায়গায় যাওয়ার দরকার। আমাদের পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি দেন 33% বেরোলো, 35% বাড়লো, এত ইউনিট এত হলো, পেলামই না তো বেড়ে লাভ কি? সেমিনারে বাণিজ্য সচিব জানান দ্বিপাক্ষিকভাবেই মার্কিন শুল্কনীতি মোকাবেলা করছে বাংলাদেশ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। হৃদরোগ, হঠাৎ হৃদযন্ত্র অকেজ হওয়া এবং ব্রেন স্ট্রোকের মতো অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। উপসর্গ না থাকায় আক্রান্তদের প্রায় অর্ধেকই জানে না তার প্রাণঘাতী এই রোগ ভুগছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনায় বিশেষজ্ঞরা বলেছেন, শুধুমাত্র উচ্চ রক্তচাপ সময় মতো শনাক্ত ও নিয়ন্ত্রণে রাখলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। অতিরিক্ত লবণ এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে প্রতি 4 জনেই একজন আক্রান্ত উচ্চ রক্তচাপে, আবার আক্রান্ত 10 জনের মধ্যে মাত্র 1 জনের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। সেই হিসেবে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েও 1,80,00,000 মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের আলোচনায় উল্লেখিত পরিসংখ্যান তুলে ধরেন বিশেষজ্ঞরা। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগের উদ্যোগে দেশের স্বনামখ্যাত প্রতিষ্ঠান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজধানীতে সচেতনতামূলক আলোচনার আয়োজন করে। ইফ ইট ইজ 5% তাও কিন্তু ভয়াবহ, কারণ এটা আমরা কমানোর চেষ্টা করতেছি, কমতেছে না, দিনে দিনে বাড়তেছে। বিশেষজ্ঞরা বলছেন, শরীরে প্রয়োজনীয় লবণের চাহিদা 5 মিলিগ্রাম। এর অধিক লবণ গ্রহণ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকির কারণ। এখানে যারা বসে আছে তারা সচেতন অংশ, এর বাইরে যারা আছে তাদেরকে কিভাবে আসলে সচেতন করা যায়, এই জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। হৃদরোগ ও স্ট্রোকজনিত অকাল মৃত্যু ঠেকাতে ফাস্ট ফুড এড়িয়ে সুষম খাবার নিশ্চিত করা, রাত জাগা বন্ধ এবং কায়িক পরিশ্রমের পরামর্শ চিকিৎসকদের। বংশগত যে ইফেক্ট, সেটার বাইরেও একটা বিরাট সংখ্যক জীবন আচরণ আছে যেগুলো কিনা আমাদের উচ্চ রক্তচাপের জন্য রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় হার্ট ক্যাম্প করে থাকি রেগুলারলি। আমাদের চিকিৎসকরা, বিশেষজ্ঞরা গিয়ে সেই হার্ট ক্যাম্পগুলোতে রোগী দেখে থাকেন। তাছাড়া অত্র ফাউন্ডেশন থেকে বিভিন্ন প্রাইমারি স্কুল, মাদ্রাসায়ও বিনামূল্যে জন্মগত হৃদরোগের স্ক্রিনিং প্রোগ্রাম হয়ে থাকে। চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপে ভুক্তভোগী বিপুল সংখ্যক রোগী চিকিৎসার আওতায় আসে নাই। এই বাস্তবতায় উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় রাজধানীতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা এই র্যালিতে অংশ নেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
দেশের বিভিন্ন জেলায় বিদেশি ফল আঙুরের বাণিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তারা। বিশেষ করে চুয়াডাঙ্গা জীবননগরে মিষ্টি আঙুরের চাষে বেশ কয়েকজন উদ্যোক্তা সফল হয়েছেন। উৎপাদিত আঙুর ইতিমধ্যে বাগান থেকে বিক্রি শুরু হয়েছে। তবে উদ্যোক্তাদের দাবি, মিষ্টি আঙুর চাষে উন্নত প্রশিক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আঙুর পাল্টে দিতে পারে ভবিষ্যৎ ফলের বাজার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। চুয়াডাঙ্গা জেলার জীবননগরের বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা উচ্চমূল্যের ফল ফসল চাষে উদ্যোগী হয়েছেন। এখানকার ফসলি মাঠ ভরে আছে নানান জাতের ফল ফসলে। রায়পুর গ্রামের তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন নিয়েছেন শতবিঘা জমিতে ফল চাষের উদ্যোগ। এর মাঝে 3.5 বিঘায় চাষ করছেন বিদেশি জাতের আঙ্গুর। প্রথমে আমরা পরীক্ষার জন্য আমি মাত্র 6টি গাছ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এই গাছ? আমি নিয়ে আসি আপনার ইউক্রেন থেকে আর কি। আমরা নিয়ে আসি 6টা গাছে মোটামুটি আমাদের খুব ভালো ফলন হয়। এরপরে আমরা বাগান করি আর বড় পরিসরে আমরা টোটাল এখন আমাদের। পরের চারাগুলো কোথা থেকে পেলা? চারা আমরা ওই গাছ থেকে সংগ্রহ করেছি। আঙুরটা আমরা বিক্রি করতেছি 250 থেকে 300 টাকা কেজি। আপনার 10 কেজি আঙুর হইলে একটা গাছ থেকে আপনি সেখানে 3000 টাকা হচ্ছে। সেখানে আমার 1 বিঘা জমিতে 400 আঙুর গাছ ধরতেছে। সেখানে প্রায় আমি 4 লক্ষ টাকা আমার ইনকাম করা কোনো ব্যাপারই না। প্রথম বছরের ফলন আশানুরূপ। বাগান থেকেই ফল কিনে নিচ্ছেন পাইকারি ক্রেতা। এই যতগুলো হয়েছে আমি আর কি নিচ্ছি এবং তো স্যার 1000 কেজির উপরে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, সপ্তাহে 3 দিন নেই। আচ্ছা, 3 দিন 40 কেজি করে আমি নেই, নিয়ে 3 দিন 4 দিন বেশি, আবার 4 দিন পরে এসে। সম্পূর্ণ নিজের চেষ্টায় আঙ্গুর চাষে সাফল্য পেয়েছেন। এটা যদি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, তারপরে আমাদের যেমন বাস্তবে কারিগরি শিক্ষা যেটা আমরা বলি, যদি আমাদের মাঠে আমাদের নিয়ে যে ট্রেনিং করাই, তাহলে আমরা দেখাচ্ছে এইগুলো বিশাল উপকৃত। এখন যে করছো এটা কি কোন জ্ঞান থেকে? এটা স্যার আমরা নিজের থেকে আমরা করতেছি, নিজে অ্যাপ্লাই করতেছি যে হয় কিনা। তারুণ্যের শক্তি দিয়ে এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা। তারা বলছে নতুন এই কৃষির ফল ফসল আমাদের ক্ষেত্রে সরকারি সহযোগিতা, তথ্য প্রাপ্তি, যোগাযোগ, এই বিষয়গুলো যদি সম্প্রসারণ করা যেত তাহলে এই উদ্যোগকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতো। চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে স্পোর্টস। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানী ব্রিটিশ কাউন্সিলে IELTS অ্যান্ড UK এডুকেশন এক্সপো 2025 অনুষ্ঠিত হয়েছে। ইউএন গ্লোবাল এডুকেশন লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিক্ষার্থীদের ফ্রি IELTS রেজিস্ট্রেশন, ফ্রি অ্যাসেসমেন্ট, অনস্পট অ্যাডমিশন ছাড়াও যুক্তরাজ্যের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি স্কলারশিপ ও ভিসা আবেদন নিশ্চিত করার সুবর্ণ সুযোগ। ইউএন গ্লোবাল এডুকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন ইমন জানান, গত 1 যুগ ধরে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছে প্রতিষ্ঠানটি। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা জয়ের পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার সেখানে অন্তত 150 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এতে 18 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা 53,000 ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলার মুখে আশ্রয়স্থল ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত বৃহস্পতিবার ও শুক্রবার উপত্যকাটিতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 250 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে গাজায় 150-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে IDF। হামলার পাশাপাশি গত 2রা মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এর ফলে সেখানে খাবার পানি সহ জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এবারে কৃষি সংবাদ। বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙুর। মসজিদের ছাদে আঙুরের চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সৈয়দ রহমান তরফদার ফারুক। চায়ের রাজ্য শ্রীমঙ্গলে আঙুর চাষের স্বপ্ন বুনেছেন এই কৃষি উদ্যোক্তা। এবারে প্রকৃতি সংবাদ।
ফারাক্কাবাদ এদেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। রাজশাহীতে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। ফারাক্কাবাদের কারণে ৬ কোটি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা হলেও বাস্তবে অনেক বেশি। পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রাজশাহী কলেজের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি নগরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ এবারে। ক্যাশলেস বাংলাদেশ গড়তে মার্কেন্টাইল ব্যাংকের সহযোগী হল মাস্টার কার্ড। র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে মাস্টার কার্ডের 5টি কার্ড সম্বলিত সেবাটি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফলে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা মাস্টার কার্ডের টাইটানিয়াম ক্রেডিট কার্ড, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্ল্যাটিনাম গ্লোবাল ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড ব্যবহার করতে পারবেন। কার্ডগুলোর মাধ্যমে গ্রাহকরা দেশে বিদেশে এটিএম বুথ থেকে টাকা এবং বিদেশে মুদ্রা তুলতে পারবেন। অর্থ উপদেষ্টা আশা করেন মাস্টার কার্ড সেবা চালুর ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে উন্নত সেবা পাবেন। প্রিয় দর্শক, সংবাদের এরপর আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। 19 মে থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চ্যানেলের সংবাদে 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি ও রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। রাজধানী এরেন কলেজে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এসব দাবি জানান। দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানান 7 কলেজের শিক্ষার্থীরা। তাদের দীর্ঘ আন্দোলনের ফলে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে ইউজিসি, কিন্তু অধিভুক্ত বাতিলের পরও এখন অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার ফারজানা মাকসুদকে গত 15 মে এক অফিস আদেশে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবনে ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্তে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকেও এমন ফলাফল অপ্রত্যাশিত। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। বরখাস্ত আদেশ প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ডাক্তার ফারজানা। গত অক্টোবর থেকে যে শুরু হলো আমার উপর পাশবিক নির্যাতন, মানসিক এবং আমি এটা ফিজিক্যালি আমাকে এভাবে আমাকে অ্যাটাক করে। আমি এখানে ইসিজি করে আমাকে এরকম আমি ঘুমাতে পারি না, আমার রাতে পালপিটেশন হয়। যে নতুন অথরিটি টেক ওভার করার পরে তারপর থেকে আমাকে প্রতিনিয়ত আমি বাংলাদেশ মেডিকেলে এসে আমি এখানে সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলি যে ভাইয়া আমি এই পরিবেশে কিভাবে কাজ করব। আমি বিভিন্ন আমার পালপিটেশন হয়, আমি ট্যাকিকার্ডিয়ার জন্য মেডিকেশন নেওয়া শুরু করলাম। আমি এসে ইসিজি করি। কেন আমি এই অসুস্থ পরিবেশে এই কর্মক্ষেত্র কেন হবে? এটা কি 5ই অগাস্টের পরের বাংলাদেশ মেডিকেল? 5ই অগাস্টের পরে বাংলাদেশ মেডিকেল তো আরো সুন্দর হবে। বৈশ্বিক বৃক্ষরোপণ কার্যক্রম রুটস ফর চেঞ্জ কার্যক্রমের সূচনা ঘোষণা করেছে শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়। প্রায় 10 লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে উদ্যোগটি ইসমাইলি সম্প্রদায়ের 2টি আন্তর্জাতিক প্রকল্প গ্লোবাল এনকাউন্টার্স ও ইসমাইলি সিভিকের যৌথ অংশীদারিতে পরিচালিত, যার মূল উদ্দেশ্য পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা। কর্মসূচির আওতায় শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের সদস্যরা বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এবং গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা আয়োজিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। এবছর দিবসের প্রতিপাদ্য সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন। চ্যানেল আইয়ের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুজ্জামান রনির সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ডক্টর এনামুল হক, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মামুনুর রশিদ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম
এনটিভির হেড অফ নিউজ জহিরুল হক, প্রজ্ঞার নির্বাহী পরিচালক ABM জুবায়ের সহ অন্যরা। আমানতকারীদের অর্থ ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা সহ রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে পদ্মা ব্যাংক PLCর প্রতারিত আমানতকারী ও ভুক্তভোগীরা। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও দুদকের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে অভিযুক্তদের পাসপোর্ট বাতিল ও সম্পদ জব্দের নির্দেশনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতায় অপরাধীদের প্রতি শিথিলতা যদি চলতে থাকে তাহলে সাধারণ জনগণের আমানতের নিরাপত্তা কোথায়? এটি দেশের আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের বিষয়। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে দেখবেন প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড 2025-এর জাতীয় পর্ব বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT-তে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার যৌথ আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক BDOSN এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBT। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, টেকনিক্যাল শিক্ষা বোর্ড এবং ব্রিটিশ কারিকুলামভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হন 171 জন শিক্ষার্থী। AI অলিম্পিয়াড উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন BDOIO এর দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর BM মইনুল হোসেন। এছাড়াও BUBT-র উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের CSC বিভাগের ডক্টর মোহাম্মদ কায়কোবাদ সহ BUBT ও BDOSN এর শিক্ষক, কর্মকর্তা ও প্রতিযোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ ও 3 আসামি খালাস, সবার শাস্তি না হওয়ায় পরিবারের অসন্তোষ। আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক এখন সময়ের দাবি বললেন প্রধান উপদেষ্টা, প্রয়োজনীয় আইন করার পরামর্শ। বাংলাদেশে পুশ-ইন করা ভারতীয়দের ফেরত পাঠানো হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সীমান্ত সুরক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান। আওয়ামী লীগে ধ্বংস করা গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে বিএনপি, ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলছে দলটি। নিজেদের মধ্যে বিবাদে জড়ালে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বললেন ফরহাদ মাজহার, লুটপাটের অভিযোগ ওঠায় তরুণ নেতৃত্বের প্রতি অনাস্থা। এবং দেশে মিষ্টি আঙুরের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ হচ্ছে, প্রশিক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এই খাত সমৃদ্ধ হবে বলে উদ্যোক্তাদের আশা। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।